মাননীয় সদস্য হেলেন জেরিন খান মাদারীপুর প্রধানমন্ত্রী যে উত্তর দিয়েছেন সেই সম্পর্কে সম্পূরক প্রশ্ন করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, যখনই বিএনপি ক্ষমতায় আসে তখনই দেখা যায় নারীর উন্নয়ন, নারী শিক্ষা, নারী জাগরণে যুগান্তকারী ভূমিকা রাখে। এবারও আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু রেখেছিলেন সেটা আবার ডিগ্রি পর্যন্ত নিয়ে গিয়েছেন। সেই জন্য ব্যক্তিগতভাবে ধন্যবাদ দিচ্ছি। আমি যে প্রশ্নটি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রী, আমি 91 থেকে 96 পর্যন্ত এদেশের সর্ববৃহৎ মহিলা কলেজ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি ছিলাম এবং সেই সময় আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমি কথাও বলেছিলাম এবং সেই সময় অসংখ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করবার জন্য সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক অস্থিরতার কারণে ওই সময় ডিক্লারেশনটা দেওয়া হয় নাই। এখন আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন যে এখন ইডেন কলেজে প্রায় 23,000 ছাত্রী লেখাপড়া করছে, ওই কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার কোনো পদক্ষেপ নেবেন কিনা। এই ব্যাপারে মাননীয় স্পিকার আপনারও সমর্থন চাচ্ছি, কারণ আপনার সহধর্মিনী মহিষী নারী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজ আপা ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, কাজে আপনি ওই ব্যাপারে অবগত আছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের একদম প্রিসাইজ উত্তরটি আমার কাছে নেই, এটা খুব সম্ভব আমাদের শিক্ষামন্ত্রী ওনার কাছে থাকবে। এই বিষয়ে কি পরিকল্পনা আছে? জি, কয়েকটা নিয়ে একটা হয়েছে, সেই জন্য একদম প্রিসাইজ উত্তরটা শিক্ষামন্ত্রী সঠিকভাবে দিতে পারবেন বলে আমি মনে করি। তবে ওভারঅল আপনাকে আমি যেটা বলতে পারি, অবশ্যই সকল সময় বিএনপি সরকারের অনেকগুলো পরিকল্পনার অন্যতম একটি মূল পরিকল্পনা ছিল নারীর শিক্ষাকে প্রায়োরিটি দেওয়া। এবং আপনি নিশ্চয়ই জানেন বিএনপি বর্তমান সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ অর্থনৈতিকভাবেও যাতে তারা শক্তিশালী হতে পারে, এম্পাওয়ার্ড হতে পারে, সেই জন্য ফ্যামিলি কার্ড চালু করেছে। এবং আমরা একই সাথে আরেকটি পরিকল্পনা যেটা গ্রহণ করেছি, যেটি বিএনপি সরকার দেশনেত্রী খালেদা জিয়া সরকার করেছিলেন, মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা এবার অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চাই, ডিগ্রি বা অনার্স পর্যন্ত। আজকে আমাদের সাথে গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছে, তারাও সরাসরি এই সংসদ অধিবেশনটি দেখছে। এবং শুধু তাই নয়, আমরা অনার্স পর্যন্ত যে নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করব, তাদের মধ্যে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা স্কলারশিপ দিতে চাই, এটাও আমরা করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মার্দিয়া মমতাজ, মহিলা আসন 44, একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই যে আমাদের দেশে 23-24 অর্থ বছরে 81% ভর্তুকি দিতে হয়েছে এমন কিছু বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেগুলো আসলে কাজ করছে না, এটাকে আমরা ক্যাপাসিটি চার্জ বলে থাকি। তো এবারে আগামী অর্থ বছরের জন্য এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ যখনই দাম বাড়ানোর ব্যাপারে আমরা প্রশ্ন করি, আমরা শুনি যে এখানে খরচ বেড়ে যাচ্ছে, অথচ এই ভর্তুকি এবং বেশিরভাগ খরচ হচ্ছে ক্যাপাসিটি চার্জে। সুতরাং এখানে সরকারের আগামী অর্থ বছরে এটার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা, এটা জানতে চাই। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিদ্যুতায়ন করার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার যেসব বিদ্যুৎ প্রাইভেট কোম্পানিকে দিয়েছিল, তাদের সাথে যে এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টে সবরিন গ্যারান্টি দেওয়া চায়। সবরিন গ্যারান্টি হচ্ছে হলো রাষ্ট্রের গ্যারান্টি আপনার, এবং এই গ্যারান্টি বাতিল করা জন্য যে ব্যবস্থা গ্রহণ করবে সেই ব্যবস্থা অনেক সময় সাপেক্ষ। আমরা চেষ্টা করছি, তাদের সাথে আরও অনেক জিনিস জড়িত আছে, সেই সব জিনিসগুলোকে, বিশেষ করে লেট পেমেন্ট ফিস, এগুলো আমরা দেব না বলে আলোচনা করছি। আশা করি সেটা আমরা ফলপ্রসূ আলোচনা করতে পারব। তাছাড়া
ইনফ্রাস্ট্রাকচারে যখন বিদ্যুৎ উৎপাদন ঢুকে যায় তখন সিস্টেমকে চালিয়ে রাখার জন্য কোনো বিদ্যুৎ কেন্দ্রের সাথেই জোড়াজড়ি করা যায় না, শক্ত নেগোসিয়েশন করা যায় না। সেই জন্য যতদিন পর্যন্ত এদের সাথে চুক্তি আছে আমরা চেষ্টা করব যাতে বিদ্যুতের দাম কমিয়ে নিয়ে আসা যায় এবং সহজ মূল্যে বিদ্যুৎ দেওয়া যায়। এর সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, ইরান ইসরায়েলি যুদ্ধের ফলে জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। জ্বালানি মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে আমাদেরকে মাঝে মাঝে এই ভর্তুকি কমানোর জন্য বিদ্যুতের দামের সাথে সম্মিলন করতে হয়, সেই জন্য বিদ্যুতের দাম বাড়ে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2076-এর প্রশ্নকর্তা মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, মহিলা আসন 29-কে উত্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করে বলবেন কি বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপ ফেক প্রযুক্তির অপব্যবহার করে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ফেক ভিডিও বা অডিও তৈরি করে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এই উদীয়মান প্রযুক্তিগত ঝুঁকি মোকাবেলায় মন্ত্রণালয়ের কোনো বিশেষ সেল বা দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মাননীয় স্পিকার, আমি দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যিনি প্রশ্ন উত্থাপন করেছেন তাকেও ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য, বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবি এবং এর তত্ত্বাবধানে পরিচালিত বাংলা ফ্যাক্ট কার্যক্রম সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। এ পর্যন্ত বাংলা ফ্যাক্ট 860টি ফ্যাক্ট চেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও, রিল প্রকাশ করছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর 306টি প্রকাশিত হয়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন 3 থেকে 5টি দাবির সত্যাসত্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত 137টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদ মাধ্যমের অনুকরণে পরিচালিত 16টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট। মাননীয় মন্ত্রী, দীর্ঘ উত্তর, আপনি চাইলে পঠিত বলে গণ্য হতে আমি পারে। জাস্ট এই প্যারাগ্রাফটা শেষ করছি। 300টির অধিক বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং 100টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। বাকি অংশটুকু পঠিত বলে গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য ফাহিমা নাসরিন, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সম্প্রতি দেখেছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে আমাদের দেশে ট্রাফিক ব্যবস্থার একটা প্রভূত উন্নতি সাধিত হয়েছে। আমরা জানি যে ফেক, ফলস, ফ্যাব্রিকেটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারের উপরও যেমনভাবে তৈরি করা হয়েছে, সেইভাবে নারী পুরুষ সবাইকে নিয়েই বিভিন্ন রাজনীতিবিদ সহ শিল্পী, সাংস্কৃতিক কর্মী, ছাত্রী, শিক্ষক আমরা কেউ ভিকটিম এবং সার্ভাইভার হয়েছে। এখন বলা হয় যে সামনে যে সাইবার যুদ্ধ হবে সেটা ঢাল তলোয়ার নিয়ে মাঠে কিংবা ময়দানে নয়, সেই প্রস্তুতি আমাদের আছে কিনা, এবং 4 কোটি যেই তরুণ প্রজন্ম আমাদের আছে, আমাদের জনসংখ্যার একটা সিংহভাগ, তাদেরকে যথোপযুক্ত ট্রেনিং দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে এই সামনের যেই দিনগুলো আছে সেখানে বৈশ্বিক পরিস্থিতিকে মাথায় রেখে সব রকম প্রস্তুতি গ্রহণ করে আমরা তৈরি আছি কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। আমরা সকলেই এ বিষয়ে অবগত আছি এবং অনেকেই এ বিষয়ে ভুক্তভোগী আছি, এবং সে কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তথ্য মন্ত্রণালয়, আমি সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ডেকে এ বিষয় সম্পর্কে আমাদেরকে বারবার পরামর্শ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে জানিয়ে রাখতে চাই যে আমাদের বর্তমান যে কাঠামো, এই কাঠামোটি বোঝার সুবিধার্থে আমরা একটা অ্যানালগ সিস্টেমের সঙ্গে তুলনা করতে পারি, এবং সমস্যার যে চরিত্র, সেই চরিত্রটি আসলে ডিজিটাল প্ল্যাটফর্মের চরিত্র। সে কারণে আমাদেরকে একটা রূপান্তর প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে। প্রচলিত জনবল কাঠামোতে এটা কাভার করতে না পারার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আপাতত প্রকল্পের ভিত্তিতে সমস্যাগুলিকে, চ্যালেঞ্জ থেকে মোকাবিলা করতে চাচ্ছি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমরা 2টি প্রকল্প হাতে নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে এটার একটা আধুনিক এবং ডিজিটাল প্রবলেমের ডিজিটাল সলিউশন আমরা বের করতে পারবো। শিরিন সুলতানা, মহিলা আসন 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঢাকার অদূরে বাওয়ানি জুট মিল এবং করিম জুট মিল পরিত্যক্ত অবস্থায় রয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ। এই এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা যে এলাকায় অতীতে যেহেতু হাজার হাজার লোক এখানে কর্মসংস্থানে জড়িত ছিল, সেখানে সে এলাকার জনগণের প্রত্যাশা যে এই এলাকায় একটি ইপিজেড অথবা এখানে অর্থনৈতিক অঞ্চলে এই জায়গায় করা যায় কিনা, এবং সরকারের এই ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা সেটা আমি জানতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, জায়গাটা আমি স্পষ্ট শুনতে পারিনি, কোন জায়গার কথা? আবার বলেন। শিরিন সুলতানা। জুট মিল, করিম জুট মিল। বাওয়ানি জুট মিল এবং করিম জুট মিল ঢাকার অদূরে ড্যামরাতে অবস্থিত। ডেমরাতে 2টি জুট মিল। এই 2টি শিল্প প্রতিষ্ঠানেই একটিতে আমরা একটি ডেমরাতে যেটি করিম জুট মিল, সেখানে আমরা একটি ইলেকট্রনিক শিল্প পার্ক করার উদ্যোগ গ্রহণ করছি। আর সরকারের হাতে যেগুলি বন্ধ পাটকল এবং বস্ত্রকল আছে, তার প্রত্যেকটিই আমরা ব্যক্তিখাতের বিনিয়োগের মাধ্যমে আগামী দিনে নতুন বিনিয়োগের মাধ্যমে চালু করার পরিকল্পনা নিয়েছে, এবং সেটি বাস্তবায়নাধীন আছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার পটুয়াখালী, বাউফল সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা এখন লক্ষ্য করি যে আর্টিফিশিয়াল অর্নামেন্টের পরিবর্তে মানুষ সাধারণত মাটির তৈরি যে শিল্প আছে, বিশেষ করে মৃৎশিল্প যেটা, সেটার একটি বৃহৎ অঙ্গন আছে আমাদের বাংলাদেশে। বিশেষ করে আমার বাউফলে প্রায় 5,500 মানুষ এটার সাথে সম্পৃক্ত, এবং সেখানে জিআই অন্তর্ভুক্ত করার জন্য, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনে নেওয়ার জন্য তারা এই পর্যন্ত একটা বিশেষ প্রকল্প তারা চালু করেছে এবং প্রচেষ্টাও চালিয়েছে। এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে এই মৃৎশিল্প বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং এটি আগামী দিনে জলবায়ু পরিবর্তনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করছে। সেই ক্ষেত্রে আমার পটুয়াখালী, বাউফলের এই মৃৎশিল্প সহ বাংলাদেশের যে একটা গুরুত্বপূর্ণ খাত আছে, এই মৃৎশিল্প খাতকে জিআই অন্তর্ভুক্ত করে এটাকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত করার সুযোগ আমাদের হাতে আছে কিনা, মাননীয় মন্ত্রী ব্যাপারে বলবেন কিনা। মাননীয় শিল্পমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে এবং প্রশ্নকর্তা মাননীয় সদস্যকে ধন্যবাদ। ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য আমাদের ক্ষুদ্র বিসিক কর্তৃক অনেকগুলি প্রশিক্ষণ কেন্দ্র আছে বিভিন্ন জেলায়। আর বিসিক নিয়মিত বিরতিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদের সুবিধার্থে বিভিন্ন এক্সিবিশন ফেয়ার করে। কিছুদিন আগে চীনের কুনমিংয়ে একটি ফেয়ার হয়েছে, সেইখানেও আমাদের হস্তকুটির শিল্প, কিছু মৃৎশিল্পের এক্সিবিটার সেটিতে যোগ দিয়েছেন। আমরা এই ক্যাটাগরির উদ্যোক্তাদের জন্য একটা 2,000 কোটি টাকার একটা ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম শুরু করেছি। মাননীয় স্পিকার, এইবারের বাজেটে এই খাতে এসএমই খাতে মাননীয় অর্থমন্ত্রীর উদ্যোগে প্রায় 7,800 কোটি টাকার মোট প্রস্তাবনা এসেছে। তো
আগামী দিনে এটিকে জিআই অন্তর্ভুক্ত করার ব্যাপারটি আপনার মাননীয় সদস্য আমি নোটিশে নিলাম এবং এই জন্য আমরা কাজ করব। ধন্যবাদ। মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আগেও একবার বলেছি যে আমাদের রংপুর বিভাগের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জে ধানের শীষের পতাকা উঠছে। 4টি জেলা 19টি আসনের মধ্যে আমি সংখ্যালঘু ধানের শীষ, আগেও বলেছি। মাননীয় স্পিকার, আমাদের এখানে অনেক মাননীয় সদস্য আছেন যারা গারো পাহাড়ের পাদদেশে তাদের আসন, কারো কেউ কালো রঙের পাদদেশে। আমাদের ওখানে একটা কাহাওয়াত আছে, একটা কথা আছে যে আমাদের আসনটা নাকি জান্নাতের পাদদেশে। কেন বলে জানি না, তো বলতে চাচ্ছিলাম এই জন্যই, এটা আসলে এরকম হয় না। আমাদের ওখানে কাছাকাছি মহস্থানগড়ে বিপিজিসি বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির সাবস্টেশন আছে, এদিকে পলাশবাড়িতে আছে, কিন্তু আমাদের এই গোবিন্দগঞ্জের অবহেলিত এই 4,70,000 ভোটার, প্রায় 6 লক্ষ অধিবাসীর জন্য বিপিজিসির কোনো সাবস্টেশন নাই। এর ফলে আমাদের এখানে কোচাশহর হোসিয়ারি শিল্প প্রায় 2,000 ক্ষুদ্র শিল্প, সেগুলো ব্যাহত হচ্ছে। এবং গতকালও এই ঝড় বৃষ্টির কারণে প্রায় 8 ঘন্টা প্লাস ইলেকট্রিসিটি ছিল না। তো আমি একটু আমার মাননীয় বিদ্যুৎ মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আমাদের এই কথিত জান্নাতের পাদদেশে সংখ্যালঘু ধানের শীষ আমার এই অবহেলিত গোবিন্দগঞ্জে বিপিজিসি একটি সাবস্টেশন করা হবে কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, ভালো উত্তর দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। মাননীয় স্পিকার, গোবিন্দগঞ্জ তো জান্নাতই হবে আপনার, কেননা গোবিন্দগঞ্জ আমার নানার শ্বশুর বাড়ি। তো আমি মাননীয় সংসদকে বলতে চাই যে আপনার পিজিসিবি হচ্ছিল ট্রান্সমিশন লাইন নির্মাণ করে, এবং এই ট্রান্সমিশন লাইন হাই ভোল্টেজের লাইন হয় আপনার। এই হাই ভোল্টেজ লাইন থেকে যখন আমরা ডোমেস্টিকে নিয়ে আসলে স্টেপ ডাউন করতে হয়, তো যেহেতু ওনাদের কাছাকাছি ট্রান্সমিশন লাইন আছে, সেই জন্য গোবিন্দগঞ্জে যে সাবস্টেশন আছে সেই সাবস্টেশনে ভোল্টেজ স্টেপ ডাউন করে আমাদের ডোমেস্টিক লাইনে আমরা দেই। আমি ওনার যে সমস্যাটার কথা বললেন সেটা হলো ডিস্ট্রিবিউশন লাইনকে আপগ্রেড করতে হবে। তা আমি নোট করলাম, কালকেই ওনার এলাকাতে যদি কোনো সমস্যা থাকে সেটাকে উন্নত করার জন্য কাজ হাতে নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার।